শীতের দিনে সবকিছুই ভালো লাগে, কিন্তু রৌদ্রটা ঠিক মতো উঠে না, এই জন্যই ভালো লাগে না। একবারে দিনের অর্ধেকটা সময় হয়ে যাওয়ার পর হচ্ছে রৌদ্র উঠে। ওই রৌদ্র দিয়ে দেখা যায় প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন শুকায় না। একদিন কাপড় ধুয়ে রোদ দিলে ওই কাপড়টা শুকাইতে 2-3 দিন সময় লেগে যায়। এই জন্যই ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে চলে আসছি ছাদে। আগে কাপড় চোপড়গুলো রোদ দিয়ে নেই, তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো। কয়েকদিন যাবত ধরে ঠিক মতো রৌদ্র উঠতেছে না, এই জন্যই আরো তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো রোদ দিয়ে নিলাম। এমনিতেই শীতকাল, তার মধ্যে রৌদ্র তো ঠিক মতো উঠেই না। আবার কয়েকদিন যাবত ধরে মেঘলা মেঘলা হয়ে আছে, আকাশটা একদম ভারী, কোনো রকমই রৌদ্র দেখা পাচ্ছি না। সূর্যটা মনে হয় একদম বন্ধ হয়ে আছে। কাপড়গুলো রোদ দেওয়া শেষ করে এখন আমি দাঁত ব্রাশ করতেছি আর চারপাশটা হেঁটে হেঁটে দেখতেছিলাম। আমাদের বাড়িতে ফুপু আসছে, মার সাথে যেন কি প্রয়োজনীয় কাজ ছিল, সেই জন্য তো ফুপু চলে যাচ্ছে। মা এখানে সকালের নাস্তা বানাচ্ছিল। আর আমাদের ফুপু বাড়ি আমাদের বাড়িতে একদম খুব কাছাকাছি, সারাদিনে যে কোনো প্রয়োজন হলেই আর কি আমরাও যাই, ফুপু আসে। কাছাকাছি হলে একটা সুবিধা, প্রয়োজন হলেই দেখা করা যায়। আমার এই একটা ফুপুই হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর 2টা ফুপুই দূরে দূরে থাকে। একটা মাত্র চাচা, তার বাড়িটাও দূরে, আর চাচা তো আজকে 3 বছর যাবত ধরে দুনিয়া থেকে চলেই গেছে। একটা মাত্র চাচতো ভাই আছে, ওকে মাঝে মধ্যে একটু দেখতে যাই। বাড়ির কাছে হলে তো আর সবসময় দেখতে পেতাম। দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নিলাম, ডিম ভাজি আর হচ্ছে রুটি। এরপর হচ্ছে দুপুরে রান্না বাড়া করার জন্য সবকিছু আমি ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে নিয়ে আসছি। সবকিছু আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। আমি বাড়িতে আসলে ম্যাক্সিমাম সময়ই রান্না করি, মাকে একটু হেল্প করি। মা যেহেতু বাড়ির সব কাজকর্ম নিজে হাতে একাই করে, সব কাজকর্ম শেষ করে রান্নাটা করে সামলিয়ে উঠতে মায়ের একটু কষ্টটা বেশি হয়ে যায়। আমরা বাড়িতে আসলে সবসময় মাকে এইভাবে হেল্প করি। আমি হোক বা আমার বড় 2 বোন হোক, সবাই আমরা আমার মায়ের কষ্ট দেখে বসে থাকতে পারি না। আর মেয়ে না হলে মায়ের কষ্ট কখনোই বোঝা যায় না। আমার মা সবসময় বলে যে আমার মেয়েরা আছে দেখে আমার কষ্টটা বোঝে। মেয়ে না থাকার কষ্টটা একমাত্র যাদের মেয়ে নাই তারাই বুঝতে পারবে, আর যাদের মেয়ে আছে তাদের তো কোনো কষ্টই নেই। মায়েদের কষ্ট দেখে কখনোই মেয়েরা হাত পা কোলে নিয়ে বসে থাকতে পারে না, এটাই স্বাভাবিক। বাবার বাড়ি এসে কাজকর্ম করি মানে এই না যে আমার মা আমাদের কখনো কাজকর্ম করতে বলে। আমরাই নিজে থেকেই কাজকর্ম করি যাতে আমার মায়ের কষ্টটা কম হয়। আমরা যখন না থাকি তখন তো আমার মা একা একাই সবকিছু করে, যখন আমরা আসি তখনই একটু নিজেরা করে দিই। আর আমরা তো এমন না সারা বছর বাবার বাড়ি এসে পড়ে থাকি, বছরে 2-1 বার আসি, তখন মাকে একটু হেল্প করাটাই স্বাভাবিক। বাবা মা চিরকাল বেঁচে থাকে না, যতদিন বেঁচে থাকবে ততদিনই করার চেষ্টা করবো। আর যখন বাবা মা দুনিয়া থেকে চলে যাবে, আমরাও তো সারা জীবন থাকবো না, হয়তো বা আমাদের আগেও বাবা মা চলে যাবে বা আমরাও তাদের আগে যেতে পারি। যতদিন বাবা মা বেঁচে থাকবে তাদেরকে এইভাবেই সবকিছু করে আগলে রাখার চেষ্টা করব। কথা বলতে বলতে এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। একটা পরিমাণে ফুলকপি কেটে নিই, ভেন্ডিগুলো ভাজি করবো এই জন্য ভাজি কেটে নিয়েছি। ফুলকপির ভিতরে 2-1টা আলু কেটে দিচ্ছি। মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করবো। আর চোলের তরকারির ভিতরে আলু না দিলে তেমন একটা খেতে ভালো লাগে না, আর আমার ছেলে তো আলু পাগল, ওর জন্যই বেশি করে আলু দিতে হয়। এমন এমন তরকারি আছে আলু না দিলেও চলে, কিন্তু কিছু করার নেই, ওর জন্য দিতে হবে। আর এইখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে ঠুয়ে একদম রেডি করছি। এর মধ্যে হচ্ছে আমার ভাই ইলিশ মাছ নিয়ে আসছে। বাজারে গেছিল ওর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, তো ওইখান থেকে আসার সময় দেখছি ইলিশ মাছ, তাই নিয়ে আসছে। ও প্রতিদিনই বাজারে যায়, ও যাদের সাথে পড়াশোনা করছে ওর ক্লাসমেট সবার বাড়ি হচ্ছে আমাদের বাজারের পাশে, এই জন্যই প্রতিদিন বাজারে যায়, ওদের সাথে আড্ডা দেয়, আবার বাজার করার জন্য যায়। চোখের সামনে যেটা পড়ে সেই সময় সেইটাই ও নিয়ে আসে। সবসময় হয়তো বা ও ভাবে যে আমি চলে গেলে তো আর আমার বাবা মাকে এভাবে আর বাজার করে খাওয়াতে পারবো না, যে কয়দিনের জন্য আসছি সেই কয়দিন হয়তো বা বাবা মাকে এভাবে বাজার করে খাওয়াই। দীর্ঘ 8 বছর পর ছেলে আসছে বাংলাদেশে, বাবা মার প্রতি তো একটু ভালোবাসা থাকবেই, আর সন্তানের প্রতিও বাবা মার ভালোবাসা সবসময়ই থাকে। আর যে সন্তানটা একটু দূরে থাকে তার প্রতি একটু ভালোবাসা বেশিই থাকে, এটাই স্বাভাবিক। আমি মাছগুলো হচ্ছে ফ্রিজে তুলে রেখে একটা মাছ রাখছি শুধু ভেজে খাওয়ার জন্য। আর মাছগুলো বেশি একটা বড় না, মাথা লেজা আর মাঝখানে একটা টুকরো, এর থেকে বড় মাছ আমাদের এখানে পাওয়া যায় না। তারপরও এত টুকটুক ছোট মাছ, এগুলোই হচ্ছে 550 টাকা করে কেজি। আমি তো মাছগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই মাছগুলো তো আমরা ঢাকায় কখনোই খাই না, ঝাটকা মনে করি। আর এইখানে দেখেন এতটুক মাছই হচ্ছে 550 টাকা করে কেজি, তারপরও সবসময় পাওয়া যায় না। এইটাই গ্রামের বাড়ির মানুষের কাছে 1000 টাকার মতো অমূল্য সম্পদ মনে করে, ওরা এতেই খুশি। একটা পরিমাণে মাছ আমি নিচে ভেজে খাওয়ার জন্য। আমার আব্বা এইভাবে ইলিশ মাছ ভেজে খেতে অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম যেহেতু তাজা ফ্রেশ মাছ তাহলে একটা আজকে ভেজে রাখ। আজকে রান্না করলে যে একটা স্বাদ থাকবে ওইটা ফ্রিজ থেকে বের করে রান্না করলে ওই স্বাদটা কখনোই পাওয়া যাবে না। আর হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। ইলিশ মাছ ভেজে এইভাবেই রাখবো। আর হচ্ছে ভেন্ডি ভাজি। আমাদের বাড়িতে আমার যে ভাইগনারা আসছে ওরা তেলাপিয়া মাছটাই বেশি পছন্দ করে, এই জন্যই হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করা। আমার ভাইগনা
মেঘনারা তেমন কোনো মাছ পছন্দ করে না, এই জন্যই বেশি বেশি ওদের জন্য আনতে হয়। তাছাড়া আমার কাছেও ভালো লাগে, আমি ঢাকায় কখনোই তেলাপিয়া মাছ খাই না, বাড়িতে গেলে আমি বাবাকে সবসময় বলি আনার জন্য। দেশের তেলাপিয়াটা খেতেই জানি অন্যরকম একটা মজা লাগে, কিন্তু ঢাকার শহরের তেলাপিয়ার গন্ধটা শুনলেই আমার কাছে বিরক্ত লাগে। তেলাপিয়া মাছগুলো ভেজে রেখে আমি ইলিশ মাছের ভিতরে হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে নিলাম। এখানে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একদম ফ্রেশ আর জালি ছিল ভেন্ডিগুলো, এই জন্য রান্না করতে বেশি একটা সময় লাগেনি। আর ভেন্ডি ভাজিটা একটু সবুজ সবুজ কালার হলে খেতে ভালো লাগে। ফুলকপির তরকারিটা রান্না করার আগে আমি আলু আর ফুলকপি হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি। রান্না করার আগে একটু ভাপ দিয়ে নিলে কি ফুলকপির ভিতরে যে একটা গন্ধ থাকে, গন্ধটা আসে না। আর ভাপ দিয়ে না নিলে ওই গন্ধটা আমার কাছে বিরক্ত লাগে। আমরা ম্যাক্সিমাম সবজি যেটা ভাপ দিয়ে খাওয়ার মতো হালকা একটা ভাপ দিয়ে তারপরে রান্না করি। তো আমার সবজিটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। পাশের চুলায় আমার ভাতটা বলক এসে গেছে, আমি এক চুলায় ভাত বসাই দিছি আর এক চুলায় আমি সবকিছু রান্না করতেছি। আমার এরকম দুই চুলায় রান্না করতেই ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমরা সবসময় দুই চুলায় রান্না করি, এক চুলায় রান্না আমাদের কখনোই পোষায় না। সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিয়ে তারপরে রান্নাটা বসাই দিয়ে দুই চুলায় একটা ভাত দিয়ে আর একটা তরকারি রান্না করি, দেখা যায় তাড়াতাড়ি রান্না করা হয়ে। আমি ঢাকার বাসায় যেভাবে দুই চুলায় রান্না করি, বাড়িতে গেলেও ওইভাবে দুই চুলায় রান্না করি। আমার মাও সবসময় দুই চুলায় রান্না করে। আমাদের বাহিরে যে লাকড়ির চুলা, ওইখানে দুই চুলায় বসানো, এক চুলার কোনো সিস্টেম নেই। মা সবসময় দুই চুলায় রান্নায় সুবিধা, এই জন্য উনি দুই চুলাই রান্না করে। তাছাড়া আমরা তো গরু পালি, গরুর খাবারও রান্না বাড়া করতে হয়, এক চুলায় দেখা যায় অনেকটা সময় লাগে আর অসুবিধা হয়, এই জন্য দুই চুলাই রান্না করি। কথা বলতে বলতে আমার রান্না বাড়াও শেষ হয়ে গেছে। প্রত্যেকটা খাবারই দেখতে অনেক লোভনীয় ছিল, খেতেও খুব মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।